আপনি বলেছিলেন সব থেকে বেশি ইন্টারেস্টিং, কি সেই 5 নম্বর পয়েন্ট যেটা হলে ভারত আর নিজেকে আটকাতে পারবে না, যুদ্ধক্ষেত্রে নামতেই হবে? দেখো, আমি ছোট্ট করে বলি, আমি কোনো ইতিহাস দেব না। একটা ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে যে পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের সময় যখন আমরা নূর খান বেস বা কিরানা হিলসকে আমরা হিট করলাম, এই দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল শুধু পাকিস্তান আর্মির জন্য না, ইভেন ফর দি আমেরিকান আর্মি টু স্টোর দেয়ার নিউক্লিয়ার ওয়েপন। সে নিউক্লিয়ার ওয়েপন হয়তো তার ভেতর মিসাইল সিস্টেম আছে, হয়তো তার ভেতর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আছে, যেগুলো ভারতবর্ষের এগেনস্টে ব্যবহার করতে পারবে। এবারে যেভাবে কিরানা হিলস অ্যান্ড নূর খান বেসের ওপর আমরা হিট করলাম, সেখান থেকে পাকিস্তানের কাছে আপাতত যে সমস্ত মিসাইল সিস্টেম আছে, হাফতা, গৌরি, শাহিন, এই সমস্ত মিসাইল সিস্টেমগুলো হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম। আচ্ছা, ম্যাক্সিমাম 250 কিলোমিটার তারা ফায়ার করতে পারে। তাহলে পুরো ভারতবর্ষ কিন্তু এই পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। স্পেশালি আমাদের নর্থ ইস্টার্ন এরিয়া, সাউদার্ন এরিয়া, এগুলো পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। তারা চাইবে এই সুযোগে বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে, সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম ক্যান বি স্টোরড দেয়ার। আর দরকার হলে সেখান থেকে এটা একটা ডেটারেন্ট হয়ে যাবে ভারতবর্ষের পক্ষে। আর শুধু তাই না, তারা দরকার হলে তারা সেখান থেকে পুরো ভারতবর্ষকে কভার করতে পারবে বাই দি মিসাইল সিস্টেম। এটা যদি হয়, এটা করতে পারে, কিন্তু হয়তো করে নিয়েছে। এটার পসিবিলিটি অনেকটা, আপনি বলছেন অনেকটা পসিবিলিটি আছে। থাকেন পাকিস্তান এরকম একটা কিছু করে সব সময়, যেটা পরবর্তীকালে আমরা সারপ্রাইজ হয়ে যাই, আমরা সেটার উপরে রিঅ্যাক্ট করি ইনস্টেড অফ অ্যাক্টিং। মানে যেটা কারগিলের সময়ও আমরা দেখেছিলাম, একদম 65 ওয়ার, 1948, 58 ওয়ার, সব জায়গায় 71 ওয়ার, 3rd ডিসেম্বর ওয়েস্টে সবসময় পাকিস্তান এয়ার অ্যাটাক করে আমাদের সারপ্রাইজ করে দিয়েছিল। তাদের কাছে সবসময় এরকম একটা কিছু থাকে আউট অফ দি বক্স সারপ্রাইজ করার জন্য। এটা কিন্তু আমি একদম ওভাররুল করছি না। হয়তো তারা এভাবে আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস বাংলাদেশে বানিয়ে নিয়েছে, সে অনলি ইট ইজ এ কোশ্চেন অফ সেন্ডিং দি মিসাইলস দেয়ার। এই মিসাইলটা ছুটতে বাকি। কারেক্ট। এই যদি হয় না, মিসাইলকে নিয়ে ওখানে এস্টাবলিশ করা, এইটা যদি হয়, ইট ইজ এ মোস্ট ডেঞ্জারাস সিকিউরিটি থ্রেট টু আওয়ার কান্ট্রি। আচ্ছা, মানে এটা বলছেন আপনি যে যদি এরকম কিছু একটা হয়, ভারতের কাছে সব থেকে বড় থ্রেট, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। কিন্তু স্যার, প্রশ্নটা আমার এখানে, আপনি যখন স্টুডিওতে বসে আমাদেরকে এই কথাগুলো বলছেন, আমরা যখন আলোচনা করছি, তাহলে নিশ্চয়ই ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে এই খবরটা রয়েছে। তাহলে কেন আমরা সুযোগটা দিচ্ছি, কেন আমরা আগে থাকতেই এই পদক্ষেপগুলো নিচ্ছি না? বাধাটা কোথায়? দেখো, এটা বড় ইন্টারেস্টিং প্রশ্ন করলেন। বাধা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশকে এনিমি কান্ট্রি বলে ডিক্লেয়ার করিনি, ওয়ারএস পাকিস্তানকে কিন্তু আমরা এনিমি কান্ট্রি হয়ে ডিক্লেয়ার করেছি। আরেকটা হচ্ছে যে পাকিস্তান চাইছে, ডিপ স্টেট যারা আছে বাইরের, তারা চাইছে কি ভারতবর্ষকে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক ট্র্যাপের মধ্যে ইনভলভ করে দাও, অ্যান্ড বাংলাদেশ উইল বি দ্যাট ট্র্যাপ। ভারতবর্ষ যদি সেখানে ইনভলভ হয়ে যায়, মিলিটারিলি ইনভলভ হয়ে যায়, তার প্রবলেম কি আছে? প্রথম কথা হচ্ছে, মিলিটারি ইনভলভ হলে আমাদের একটা প্রলংড মিলিটারি অ্যাকশন বাংলাদেশের এগেনস্টে করতে হবে বা পাকিস্তানের এগেনস্টে করতে হবে। সেই প্রলংড অ্যাকশন যদি করি, ইট উইল বি, মানে আমাদের ইকোনমিক রিসোর্স, মিলিটারি রিসোর্স, পলিটিক্যাল আনস্টেবিলিটি, সোশ্যাল আনস্টেবিলিটি, রিলিজিয়াস আনস্টেবিলিটি, এইগুলো ভারতবর্ষের মধ্যে চলে আসবে। ঠিক সেখানে। আর শুধু তাই না, এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা চলে আসবে, এই আমরা যদি আক্রমণ করি ইন্টারন্যাশনালি, যেটা এখন বাংলাদেশ করছে বা পাকিস্তান করছে, যে বাংলাদেশে যা হচ্ছে ভারতবর্ষই করছে বা ভারতবর্ষই করাচ্ছে। এই দেখো, এই এখন ভারতবর্ষ আমাদের অ্যাটাক করলো, কোনো ব্যাপারই নেই, তারা শুধু ফলস ইনফরমেশন দিয়ে অ্যাটাক করলো। সো ইন্টারন্যাশনালি we will get isolated. Similarly, আমাদের যে ইমেজ,
যে ভারতবর্ষ একটা সুপার পাওয়ার লেভেলে চলে এসছে, আর বাংলাদেশের সঙ্গেই যুদ্ধে এরকম ব্যাপার হচ্ছে বা পাকিস্তানের সঙ্গেই হচ্ছে, তো ভারতবর্ষ ক্যানট বি ট্রিটেড অ্যাজ এ সুপার পাওয়ার। সো ইট উইল বিকেম এগেন এ ব্ল্যাক স্পট ইন যেই ধরনের সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, সাস্টেনেবল মিলিটারি একটা স্ট্রেংথ আমরা গেইন করছি, তার ওপরে কিন্তু একটা অ্যাডভার্স একটা ইম্প্যাক্ট হবে। আমি আপনাকে, আপনার অভিজ্ঞতা প্রচুর প্রচুর, আমার জন্মেরও আগের সময় আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে লড়াই করেছেন, আপনার কাছ থেকে সেই গল্প আমরা শুনবো। কিন্তু বিষয় হচ্ছে এই যে বর্ডার ক্রস করে গিয়ে অ্যাটাক করা, আপনি সেটা করেছেন, আপনি সেটা দেখেছেন, এখন কি ভারতের মনে হয় যে সেটা করতে পারবে? বা 2025 তো 1971 সাল নয়, বা 1950 সালও নয়, যেটা আপনি 50-এর কথা বললেন চট্টগ্রামে, এটা 2025, অনেকগুলো বছর আমরা এগিয়ে গিয়েছি। ভারতীয় সেনার পক্ষে কি সেটা করাটা এখন ঠিক বা সম্ভব, আপনি কি মনে করেন? না, আবার অত্যন্ত ইন্টেলিজেন্ট কোশ্চন। 71-এর যুদ্ধ বা আমরা 65-এর যুদ্ধ বা 1948-47-এ যখন যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু যুদ্ধের কনসেপ্ট একেবারে ডিফারেন্ট ছিল। তার কারণ হচ্ছে তখন কনসেপ্ট ছিল যে যতক্ষণ তুমি ফিজিক্যালি এনিমি ল্যান্ডে গিয়ে একটা অবজেক্টিভকে ক্যাপচার না করছো, ততক্ষণ যুদ্ধে তুমি জিততে পারছো না, তুমি বলতে পারো না যে ইউ আর ভিক্টোরিয়াস। যার ফলে যুদ্ধটা 1-to-1 যুদ্ধ হতো, ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্ক, ইনফেন্ট্রি ভার্সেস ইনফেন্ট্রি, বা আর্টিলারি ভার্সেস আর্টিলারি। কিন্তু এখন টোটালি যুদ্ধের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাইটলি। আমি বাংলাদেশকেই নিয়ে আসি এখানে, যদি একটু টাইম আসে। আচ্ছা, বাংলাদেশের সবথেকে প্রথম যখন আমরা কোথাও যুদ্ধের প্ল্যান করি অ্যাজ এ স্ট্র্যাটেজিশিয়ান, আমরা টেরেইন অ্যানালিসিস করি আর ফোর্স লেভেলকে আমরা অ্যানালাইজ করি। টেরেইন অ্যানালিসিস, বাংলাদেশের টেরেন 90% বাংলাদেশ হচ্ছে জাস্ট 10 মিটার অ্যাবভ দি সি লেভেল। নদী, নালা, ক্ষেত, এই সমস্ত রিভারাইন টেরেন আমরা জড়ি। অনলি 10% যেটা আমরা এক্সপ্লেন করলাম, চিটাগং হিল ট্র্যাক্স, চিটাগংয়ের পার্বত্য অঞ্চল যেটা বলা হয়, সেটা হচ্ছে হিলি উইথ জাঙ্গল। এই ধরনের টেরেন প্লাস ফোর্স লেভেল, ধরো 1971-এ সেখানে লিটল ওভার 1 লাখ পাকিস্তানি সোলজার ছিল, ভেরি ওয়েল ট্রেন্ড পাকিস্তানি সোলজার, 1 লাখ। এবারে ওই টেরেনের মধ্যে আমরা যদি এখন যাই, সেখানে বগ ডাউন হওয়ার একটা আর্মার্ড কলম বা একটা ইনফেন্ট্রি কলম, সেখানে বগ ডাউন হওয়ার বেশিরভাগ চান্স থাকে। আমরা ওখানে মুভমেন্ট করতে পারবো না, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর শুধু তাই না, সেখানে যেহেতু টেরেনটা বাংলাদেশের আর্মির খুব পরিচিত, তারা জানে কোথায় রাস্তা, কোথায় নদী